আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির এমসিকিউ। সেটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2019-এর 1 থেকে একদম 25 পর্যন্ত আমরা ব্যাখ্যা সহকারে এটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে বলা আছে যে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি। কোন উপাদানটি মূলত ক্রায়োসার্জারিতে ব্যবহৃত সেটা হচ্ছে নাইট্রোজেন এবং আর্গন। আর্গন এখানে নেই, তাহলে আমরা বলতে পারি নাইট্রোজেন। তারপরে দুয়ে বলা আছে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায় কোথায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা, মানে ভিআর সাময়িক ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই সিমুলেশনটা ব্যবহার করি ভার্চুয়াল রিয়েলিটির। এটা একটা কি প্র্যাকটিস বলতে পারি, তাহলে আমরা চার বলতে পারি। দুইয়ের হচ্ছে আমাদের 4। তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে যে ডক্টর রাজ শহরে অবস্থান করে প্রত্যন্ত অঞ্চলে সরাসরি এই চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিলের অপারেশনের নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরেন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে, মানে কোন কোন প্রক্রিয়া সহযোগিতায় একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা চিকিৎসাটা প্রদান করতে পারে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং এবং টেলিমেডিসিন। আর ইমেলটা হবে না, কারণ ইমেলের মাধ্যমে আমরা এই চিকিৎসা সেবা দিতে পারি না। তাহলে এই দুইটি হচ্ছে আমাদের সঠিক। তারপরে বলেছে যে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তিটির প্রভাবে, মানে যে প্রযুক্তি ব্যবহার করে তার বন্ধুর আঁচিলের অপারেশন করলো এবং নিম্ন তাপমাত্রায়, সেটা হচ্ছে ক্রায়োসার্জারি, তাহলে সেটির প্রভাবে কী হবে মূলত পার্শ্ব প্রতিক্রিয়াক্রম অবশ্যই সত্য। রোগীর ব্যথা কম হবে, এটাও সত্য কথা। সুস্থ হতে সময় কম লাগবে, প্রত্যেকটিকে আমরা সঠিক বলতে পারি, কারণ প্রত্যেকটি এই ক্রায়োসার্জারির সাথে একদম সম্পৃক্ত। তারপরে বলা হচ্ছে পাঁচে বলা হচ্ছে যে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোনটি। রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে যে অগ্রভাগে যে লাইটের মতন ব্যবহৃত হয় সেটাকে বলা হয় ইনফ্রারেড। তারপরে হচ্ছে ছয়ে বলা আছে যে কম্পিউটার থেকে প্রিন্টার ডেটা স্থানান্তরিত হয় কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে ব্রডব্যান্ড, মানে কম্পিউটার থেকে মাউস বা সিপিইউ থেকে যে আমাদের কম্পিউটার, এই যোগাযোগটা মূলত ব্রডব্যান্ডের মাধ্যমে হয়ে থাকে। তারপরে হচ্ছে তারপরেরটা সাথে বলা আছে যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়, সেটা হচ্ছে আইসোক্রোনাস, কারণ আইসোক্রোনাসে এই কোনো বিরতি নেই, বিরতিহীন, যার জন্য আমাদের ডেটা ডিলেও হয় না, একদম সর্বনিম্ন হয়। তাহলে 7-এর উত্তর হচ্ছে আমাদের 2। তারপরে 8-এ বলা আছে যে কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতি ইন্টারনেট ব্যবহার করে, সেটা হচ্ছে 4র্থ প্রজন্মে, কারণ আমরা যখন ডাটা ইউজ করি তখন একদম কোনায় এরকম ইডিজি লেখা আসে বা লাইট লেখাটা আসে, তাহলে এর জন্য আমরা বলতে পারি যে এটা 4র্থ প্রজন্মের। তারপরে হচ্ছে 9-এ বলা আছে যে নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। আমরা যখন মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন নোড একসাথে কানেক্টেড করতে চাই সেটাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। আর এখানে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আমরা কোনগুলো ব্যবহার করি, আমরা চাইলে সেখানে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে আমরা সক্রিয় হাবও ব্যবহার করতে পারি, নেগেটিভ হাব, নিষ্ক্রিয় হাবও ব্যবহার করতে পারি, সুইচও ব্যবহার করতে পারি। এটা আমাদের চাহিদার উপর নির্ভর করে, তাহলে প্রত্যেকটি আমরা সঠিক বলতে পারি। তারপর হচ্ছে 10-এ বলা হচ্ছে কোনটি 8 বিটের কোড। আজকে হচ্ছে 7 এবং 8 বিটের কোড, এবং ইভিসিডিআইসিউ কোড হচ্ছে আমাদের এই 8 বিটের কোড, কিন্তু ভিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। তাহলে প্রথম দুইটি হচ্ছে আমাদের সঠিক, ভিসিডি হচ্ছে আমাদের 4 বিটের কোড। তারপরে 11তে একটি সিগন্যাল দেওয়া আছে, এটাকে বলা হয় মূলত ডিজিটাল সিগন্যাল, আর অ্যানালগ সিগন্যাল হচ্ছে ঢেউয়ের মতন। তাহলে এখানে সঠিক তারা কোনটি বলেছে, এখানে মূলত এই নিচের অংশটাকে বলবো আমরা 0 এবং এই উপরের অংশটাকে আমরা 1 বলবো। আর এটা এখানে যেহেতু দুইটা পার্ট, তাহলে এখানে বলবো আমরা 2টা 0 আর এখানে হচ্ছে 2টা 1। উপরের অংশটা 1 বলবো আর নিচেরটাকে আমরা 0 বলবো, তাহলে এখানে 0 বলবো, এখানে আমরা 1 বলবো, এখানে 0 বলবো। আর এই উত্তরটা একমাত্র আমাদের রয়েছে 4-এ। তারপরে হচ্ছে 12-তে বলেছে উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটের ক্ষেত্রে। হ্যাঁ, সেটা যদি আমরা চেষ্টা করি, উভয় ইনপুট আমাদের 1 যদি হয় তাহলে আউটপুট 0, সেটা আমাদের গুণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে গুণ মানে অ্যান্ড গেট, যদি 2টি ইনপুট 1 হয়, 1 আর গুণ করলে আমরা 1ই পাই আউটপুট হিসেবে, আর এই 1টাকে উল্টে দিলে আমরা 0 পাবো, তাহলে এটা ন্যান্ডের সাথে কিছুটা মিল আছে বলতে পারি। তারপরে এই সেম কথাটা আমরা নরের ক্ষেত্রেও বলতে পারি। নরের ক্ষেত্রে কেন বলতে পারি, কারণ উভয় ইনপুট যদি আমাদের এই 1 হয় তাহলে 1 আর 1 যদি যোগ করি, আমরা চিন্তা করি তারপরে নরে যাব, তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের কিন্তু আউটপুট একই হচ্ছে,
আর এককে যদি উল্টিয়ে দিই তাহলে আমরা 0 পাবো। তাহলে ইনপুট উভয় ইনপুট যখন 1 হবে তাহলে আউটপুট 0 হবে এই দুইটি ক্ষেত্রে, কিন্তু এক্স নরের ক্ষেত্রে না। এক্স নরের ক্ষেত্রে হচ্ছে এরকম যদি জোড় সংখ্যক কোনো কিছু হয় তাহলে কিন্তু আমাদের উত্তর হবে 1। জোড় সংখ্যক এক্স নরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এরকম জোড় সংখ্যক, তাহলে তারা উভয় ইনপুট 1 বলছিল, মানে তাহলে দুইটা ইনপুটই আমরা এই 1, তাহলে 1 আর 1 যদি আমরা চিন্তা করি 2, তাহলে এখন তো জোড় সংখ্যক ইনপুট ছিল, তাহলে উত্তর তো আমাদের 1 হওয়ার কথা ছিল। তাহলে এই তথ্যটা মিলল না, তাহলে প্রথম দুইটি উত্তর। তারপরে 13তে বলা হচ্ছে কোন বর্তনীতে এন সংখ্যক ইনপুট, মানে ইনপুট হবে কম। এন দ্বারা মূলত আমরা কমকে বোঝানোর চেষ্টা করছি এবং টু দি পাওয়ার এন দ্বারা আমরা বেশি বোঝানোর চেষ্টা করছি। এখানে মূলত সঠিক কোনটা হবে, তাহলে ইনপুট হচ্ছে কম, আউটপুট হচ্ছে বেশি। ইনপুট কম, আউটপুট বেশি, সেটা হচ্ছে আমাদের ডিকোডারের ক্ষেত্রে সম্ভব। কারণ ডিকোডারের কাজই হলো আমাদের যে এই কম্পিউটারের ভাষা, এই কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করা। আর কম্পিউটারের ভাষাটা হচ্ছে এই অল্প, মানে তারা অল্পেতে একদম প্রকাশ করতে পারে। আর এটাকে যদি আমরা এই আমাদের ভাষা নিয়ে আসতে হয় তাহলে অনেক বেশি হয়ে যায়। তাহলে ইনপুট কম, আউটপুট বেশি একমাত্র ডিকোডারের। আর এই বিপরীতটাকে, এর বিপরীতটাকে আমরা এনকোডার বলতে পারি, মানে ইনপুট হবে বেশি আর আউটপুট হবে কম, তাহলে এবারে এনকোডার। তারপরে এখানে 14 জন্য উদ্দীপক দেওয়া আছে একটা। এখানে প্রথমটি দেখতে পাচ্ছি এ থেকে নিয়েছে, আর এটি হচ্ছে নর গেট। তাহলে এ বার পাবো এখানে, আর এই ইনপুটটা যদি চিন্তা করি তাহলে এখানে হচ্ছে বি বার। এই দিক থেকে যদি চিন্তা করি আমাদের এ, আর এটা হচ্ছে বি, আর নরে আছে, তাহলে এ আর বি আমরা নরে রাখলাম, কারণ এই নর মূলত অরের সাথে সম্পর্কিত, তার জন্য যুক্তি দিয়েছি। আর এই দুইটা এ বার এবং বি বার আবার নরে আছে, তাহলে আমরা এ এবং বি বারকে আবার নরে রাখলাম। এখন এটাকে আর এটাকে ইনপুট হিসেবে ব্যবহার করেছে, এখানে আবার নরে নিয়েছে, তাহলে এখানে আবার যুগের সম্পর্ক হবে এবং এই পুরোটা এখানে এ বাজবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এ প্লাস বি বার। আর এই নটের কারণে আমরা হোল নট ব্যবহার করতে পারি। এখন যদি এটাকে ভাঙি তাহলে এই চিহ্নটা এখানে গুণ হয়ে যাবে এবং এখানে দুইটা বার হয়ে যাবে, এখানে দুটি বার হয়ে যাবে। অঙ্কের ডিমান্ড অনুযায়ী আমরা বলতে পারি যে দুইটি করে বার উঠেছে, এটা বুলিয়ানের নিয়মে। তাহলে শুধু এখানে থাকবে গিয়ে আমাদের এরকম, যে অঙ্কের ডিমান্ড অনুযায়ী যদি এরকম হয় তাহলে আমাদের এরকম থাকবে, এই জায়গায় থাকবে এটা, আর এখানে থাকবে এ প্লাস বি। আর এই পুরোটা যদি গুণের কাজটা করি, এই গুণের কাজটা করার পর আমরা এরকম পাবো এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার, এরকমটা পাবো। সেটা হচ্ছে আমাদের এক পরের এই সমীকরণ। এই গুণের কাজটা যদি আমরা ঠিকঠাক করি, মানে এটা দিয়ে এটাকে গুণ করবো, আবার এটা দিয়ে এটাকে গুণ, আবার এই মানটা দিয়ে এটাকে গুণ, আবার এই মানটা দিয়ে এটাকে গুণ করার পরে আমরা এরকম সমীকরণ পাবো। সেটা হচ্ছে তারপরে হচ্ছে 15 বলা হচ্ছে যে উদ্দীপকের বর্তনীর আউটপুট 0 পেতে হলে কোন দুটি গেট বিনিময় করতে হবে। এখানে একটু প্রশ্ন ভুল আছে, কারণ এখানে প্রত্যেকটি গেট একই রকম, তাহলে এখানে কোন গেটটির বিনিময় আর কোন গেটটি আনবো, এখানে তারা যৌক্তিক প্রশ্নটি করতে পারেনি। তারপরে হচ্ছে এই 16 জন একটি উদ্দীপক দেওয়া আছে। এখানে বলা আছে যে পি, তারপরে হচ্ছে অ্যালাইন ইকুয়াল দিয়ে তার লিখেছে সেন্টার, তারপরে বাংলাদেশ এবং পি ট্যাগটা ক্লোজ করে ফেলছে, এটাকে প্যারাগ্রাফ ট্যাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি এইখান থেকে এইখান পর্যন্ত যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আটকে রেখেছে সেটাকে আমরা বলবো স্টার্টিং, আর এটাকে বলবো আমরা ইন্ডিং। তাহলে এই স্টার্টিং এবং ইন্ডিংয়ের মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় কন্টেন্ট, এটাকে বলা হয় কন্টেন্ট। আর এই যে ইনভাইটেড বা কোটেশনের ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় ভ্যালু, এট্রিবিউট ভ্যালু। আর এতটুকু জায়গাকে আমরা বলবো এট্রিবিউট। এই থেকে এই পর্যন্ত পুরোটাকে আমরা বলবো এট্রিবিউট, আর যেটা কোটেশনের ভিতরে এটা হচ্ছে আমাদের এট্রিবিউট ভ্যালু। আর এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মানে স্টার্টিং এবং ইন্ডিংয়ের মাঝে যেটা সেটাকে আমরা বলবো কন্টেন্ট। এখন দেখি প্রশ্নে কি বলেছে। উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি, সেটি হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশটাই ছিল মূলত আমাদের এই ইন্ডিং এবং ক্লোজিংয়ের ভিতরে। তারপর হচ্ছে 17তে বলেছে যে উদ্দীপকে এট্রিবিউট ভ্যালু কোনটি, সেটি ছিল সেন্টার, আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি, যেটা ডবল কোটেশনের ভিতরে ছিল। তারপরে হচ্ছে 18তে বলা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিংয়ের গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে, তো ওয়েবসাইট পাবলিশ করতে গেলে আমাদের কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে ডোমেইন রেজিস্টার করতে হয়, ওয়েব পেজ ডিজাইন করতে হয় এবং হোস্টিং করতে হয়। প্রত্যেকটা এলিমেন্টই এখানে কার্যকরী ওয়েবসাইট পাবলিশিং সবগুলো আমাদের
তারপর হচ্ছে 19 বলা হচ্ছে নিচে কোনটি সঠিক, এখানে আসলে চলকের মান ডিক্লেয়ার করা হচ্ছে বলা হয়েছে। এখানে বৈধ চলক কোনটি সেটা বলেছে, সঠিক কোনটি বলতে এখানে বৈধ চলক কোনটি বলেছে। তাহলে এখানে বৈধ চলক হচ্ছে আমাদের 4, কারণ এখানে তারা এই ওয়ার্ডের পর তারা সংখ্যাটা ব্যবহার করেছে এবং সংখ্যা ব্যবহার করেছে ঠিক আছে, আন্ডারস্কোর চিহ্ন ব্যবহার করেছে। আর এটাও সঠিক হতো যদি এখানে আন্ডারস্কোর চিহ্নটা ব্যবহার করতো। আর এটা ভুল, কারণ এটা আন্ডারস্কোর না, এটা ড্যাশ চিহ্ন। আর এটা ভুল কারণ তারা ওয়ার্ডের আগে তারা মূলত নাম্বার নিয়ে এসেছে। নাম্বার লিখতে গেলে আমাদের মূলত শেষে লিখতে হয়, ওয়ার্ডের পর বর্ণের পর আমাদের এই সংখ্যাগুলো আনতে হয়। তারপর হচ্ছে 20 বলা হচ্ছে যে ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য। এর সঠিক উত্তর হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপর হচ্ছে 21 বলা আছে যে ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। ফ্লোটিং ডেটার মধ্যে আমাদের কথার মধ্যে উত্তর রয়েছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ বা মডুলাস এফ। তারপরে 22 বলা হচ্ছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়, মানে নিউ লাইন বা এর পরের লাইনে যদি আমরা যেতে চাই তাহলে আমরা কোনটা ব্যবহার করবো, পরবর্তী লাইনে যে এগুলো যে কমান্ডটি প্রয়োজন পড়ে সেটাকে আমাদের এই \f। তারপরে হচ্ছে 23 বলা হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে, ফ্রন্ট এন্ড একটা কি, ফ্রন্ট এন্ড হচ্ছে একটা রিপোর্ট, ফ্রন্ট এন্ড হচ্ছে একটা রিপোর্ট। এটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায় এই প্রশ্ন। তারপরে দেখতে পাচ্ছি একটা বক্স দেওয়া আছে, মানে একটা টেবিল দেওয়া আছে এবং টেবিলে বলা আছে যে এই 24 বলা আছে যে উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কি হতে পারে, প্রাইমারি কি হতে পারে কোনগুলো, প্রাইমারি কিগুলো হতে হবে স্বতন্ত্র। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের আইডি নং এবং সেল নং, কারণ এগুলো স্বতন্ত্র হতে গেছে, স্যালারি একজনের সাথে একজনের মিলে যায়। তাহলে প্রথমটা এবং শেষেরটা আমরা সঠিক উত্তর বলতে পারি। তারপর হচ্ছে 25 বলা আছে যে উদ্দীপকে যাদের বেতন 40,000-এর অধিক তাদের খুঁজে বের করার পদ্ধতি কি, তাদের খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে কুড়ি, কারণ কুড়ির মাধ্যমে আমরা সঠিক ইনস্ট্রাকশন দিয়ে মানে তথ্যগুলো খুঁজে বের করতে পারবো।